আমন্ত্রণ এসিটিভির রাতের আয়োজন লেট এডিশনের সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি এবং আজকে বিষয় নির্ধারণ করেছি সংবিধান ও রাজনীতি এবং এই সংবিধান ও রাজনীতি বিষয়ে আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এসিটিভির স্টুডিওতে। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন আইন বিশ্লেষক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকেও স্বাগত জানাচ্ছি এসিটিভি স্টুডিওতে এই আজকের আলোচনা। এবং আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে রাওয়া ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট, নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি এসিটিভির আজকের আলোচনায়। যেটি বলছিলাম যে আজকে বিষয় নির্ধারণ করেছি সংবিধান ও রাজনীতি। সমসাময়িক প্রেক্ষাপটটা নিয়ে আসলে একটু আলোচনাটা করতেই চাই। শুরুতে একটু যেতে চাই শওকত ভাই, আপনার কাছে আসতে চাই প্রথমে। এই যে গত 2-3 দিন ধরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটি নিয়ে একটু বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটি হয়েছে এটি ঘোষণাপত্র দেওয়ার একটি 31 ডিসেম্বর নির্ধারণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এবং সেটি নিয়ে কথাবার্তা হচ্ছে। সরকারের ভেতরের উপদেষ্টারাও কিছু মন্তব্য করছে। অনেক রাজনীতিবিদরা বলছিলেন যে এটি আসলে ছাত্র সংগঠন না সরকার পরিষ্কার করলো যে এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এই ঘোষণাপত্রের সাথে। আবার আজকে যে ঘটনাটি ঘটলো, আজকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছে যে জুলাই গণঅভ্যুত্থানের যেই ঘোষণাপত্র সেটি সকল মহলের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারই প্রকাশ করবে। এই যে একটা দুদল্যমানতা, গতকালও যেটি বলেছে কোনো সম্পর্ক নেই, আজকে এসে আবার সরকারের ভেতরে ঢুকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দেয়া, এটিকে আসলে কিভাবে দেখেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময়টার জন্য এই অবস্থাটি আসলে কতটা প্রভাব ফেলে আসলে রাজনীতিতে? দেখুন, আমাদের দেশে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের সফলতার পরে এটার একটা লিগ্যাল ডকুমেন্ট তৈরি করার একটা ইতিহাস আছে, আবার ইতিহাস নেইও। মুক্তিযুদ্ধের পরে হয়েছিল আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষ থেকে যে এই যে একটা প্রোক্লেমেশন অফ আপরাইজিং, জুলাই রেভলিউশন, এটা খুবই স্মার্ট মুভ ইন দ্য সেন্স, আপনি দেখুন 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, সফল হয়েছে, কিন্তু সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা কোনো সনদ পাইনি, কারণ সনদের প্রয়োজনীয়তাও ছিল না। এই জন্য এরপরে জাতীয় নির্বাচন দেওয়া হয়েছে, নির্বাচনের পরে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যে ঘোষণা সেটাই আমরা ধরে নিব যে 69-এর আন্দোলনের সফল আন্দোলনের প্রেক্ষাপটে স্বাধীনতার যুদ্ধের যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে সেটার ঘোষণা স্বাধীনতার সনদে আছে। এরপরে যে 75-এর 7ই নভেম্বরে যে জাতীয় বিপ্লব সংগঠিত হয়েছে, যে সিপাহী জনতার বিপ্লব, সেই বিপ্লবের পরেও কিন্তু আমরা সেইভাবে কোনো সনদ আমরা দেখিনি। আমরা দেখেছি যে 5ম সংশোধনীর মাধ্যমে সেই বিপ্লবকে এবং বিপ্লব পূর্ব অবস্থাকে বৈধতা দিয়ে একটা সংবিধানের অন্তর্গত করা হয়েছে। এরপর যদি আসেন আপনারা 90-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থানের আগে একটা 3 জোটের রূপরেখা নামে একটা রাজনৈতিক দলিলে আন্দোলনরত দলগুলো সই করেছিল, কিন্তু এর কোনো আইনগত বাস্তবতা বা কার্যকরতা ছিল না। সবাই অঙ্গীকার করেছিল যে এটা মেনে চলবে। 90-এর গণ অভ্যুত্থান হওয়ার পরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানের বেনিফিটটা কিন্তু পেয়েছে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে 69-এর গণ অভ্যুত্থানের বেনিফিট পেয়েছে আওয়ামী লীগ, তারা নির্বাচনে বিজয়ী হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই পর্যায়ে যখন 24-এর এই বিপ্লব আসলো, তখন অনেকেই বলেছেন যে এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, এটা শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে, এবং এটার একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্টও প্রয়োজন ছিল। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে বর্তমান সরকার একটা অধ্যাদেশ তারা অনুমোদন করেছে, যদিও জারি হয়নি বলে আমার কাছে মনে হয়। এই সরকারের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট এবং সরকারের বৈধতার বা কার্যকরতার বিষয়গুলো উল্লেখ করে একটা আইনি আচ্ছাদন বাতাবরণ দেওয়া। কারণ আমাদের এই সরকার কিন্তু সংবিধান সম্মত সরকার, সংবিধানের 106 অনুচ্ছেদ দ্বারা সমর্থিত সরকার।
কিন্তু যেটা ১/১১ সরকার যেমন চলেছে একটা জরুরি বিধিমালা দিয়ে, এই সরকার চলবে কিভাবে? কারণ সংবিধানের কোনো অংশ এখনো আমার মনে হয় যে আলোচনাতেই আসেনি। যেমন সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে, এ নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। নির্বাচন যে হলো না, এটা কি, এটা অ্যাড্রেস করা হবে কিভাবে? সেই দিক দিয়ে আমি মনে করি ছাত্ররা একটা স্মার্ট মুভ নিয়েছে যে এই গণঅভ্যুত্থানকে অমরত্ব দেওয়ার জন্যে তারা একটা প্রোক্লামেশন ঘোষণাপত্র দেবে, এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। আমি মনে করি যে তারা যে আয়োজন করেছে খুবই ভালো, কিন্তু মনে হয়েছে যে এটা একটা সমন্বয়হীনতার মধ্যে যে গেছে। তারা হয়তো সরকারের সঙ্গে কথা বলেনি, যে কারণে সরকার বলছে যে এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, প্রথমে বলেছে। এখন দেখছে যে এটা একটা ঘোষণাপত্র, এই প্রোক্লামেশনের ব্যাপারে ছাত্ররা করছে, রাজনৈতিক দলগুলো দূরে দূরে দাঁড়িয়ে দেখছে। তারা চিন্তা করছিল তারা এতে অংশ নিবে কিনা, এটা কারণ তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে হয়তো সরকারের মধ্যেও একটা ফিলিং তৈরি হয়েছে। কারণ এই সরকার যদি বলে থাকে যে আমাদের এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তাহলে আমি বলবো যে এই সরকার তো তৈরি হয়েছে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে তৈরি হয়েছে তাকে তুমি অস্বীকার করো কিভাবে? সেই জন্য সরকার পরে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই ঘোষণাপত্রটি তারা দেবে। এবং আমি বলি, যদি আজকে শহীদ মিনারে শুধুমাত্র যদি এই ঘোষণাপত্র ঘোষণা করা হতো, তাহলে এর আইনি কার্যকরতা এটা নিয়ে প্রশ্ন থাকতো। সরকার যদি করে এবং সংবিধানে যদি এরা কোনোভাবে অন্তর্ভুক্ত হয় পরে, তাহলে আমি মনে করি যে এই সরকার সকল রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল তাদের সবার মতামত নিয়ে। আমি একটু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছ থেকে এই ব্যাপারটা তো জানবই। শওকত মাহমুদ ভাই যেটি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী আপিল বিভাগের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানের যেই ঘোষণাপত্র, সেটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আরেকটি ঘোষণা ছিল সংবিধানকে কবরে পাঠানো, অর্থাৎ মুজিববাদী ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে কবরে পাঠানো। আপনি কিভাবে দেখছেন? দেখুন, শওকত ভাই খুব চমৎকারভাবে প্রেক্ষাপটগুলো বলেছেন ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। এইটার আসলে ওনার আলোচনাটাই আজকের আলোচনার মূল ফাউন্ডেশন হিসেবে কাজ করবে বলে আমি মনে করছি। ওনার কথার ধারাবাহিকতা থেকে শুধু আমি একটাই জায়গায় একটু কনফিউশনটা রেখেই কথাটা শুরু করতে চাই। সেটা হলো যে শওকত ভাই যেরকম খুব কনফিডেন্টলি বললেন যে আর্টিকেল 106 অনুযায়ী হচ্ছে এটা সাংবিধানিক সরকার, এই আলোচনাটা আসলে এতটা সহজভাবে সমাধান করে ফেলাও খুব মুশকিল হবে। সংবিধানে আপনার বিদ্যমান সংবিধানে এখনও পর্যন্ত ৭ অনুচ্ছেদ যখন আছে, ৭ অনুচ্ছেদ এভাবে ক্ষমতায় দখল করা কিংবা উৎখাত করার বিষয়গুলোকে যেভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে, সেগুলোকে যদি কোনো না কোনোভাবে এই হার্ডেলটা পার না করা হয়, ভবিষ্যতে নানান ধরনের প্রশ্ন তোলার সুযোগ থাকবে। আর আইনের ধরেন ইন্টারপ্রিটেশনের তো নানান পদ্ধতি আছে, নানান ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা আইন সংশ্লিষ্ট যারা আইনের শিক্ষার্থী বলেন কিংবা আদালতেরও একটা আইনগতভাবেই এখতিয়ার আছে হচ্ছে নানান ধরনের আইনের ইন্টারপ্রিটেশনটাকে হাজির করা। ফলে ওই নানান প্রশ্ন হয়তো উঠতে পারে। প্রোক্লেমেশন যে থাকার যে ব্যাকগ্রাউন্ডটা শওকত ভাই বলেছেন, সেটাকে ধারাবাহিকভাবেও যদি আপনি চিন্তা করেন, গভর্নমেন্টের তরফ থেকেই যদি প্রোক্লেমেশনটা আসে, তাহলে আপনার গণ অভ্যুত্থানের ওই ভিত্তিটা কিন্তু ওখান থেকেই আপনাকে চিন্তা করতে হবে। বিদ্যমান কনস্টিটিউশন থেকে যদি সবগুলোর সমাধান খোঁজেন, আমার কাছে যেটা আইনের ছাত্র হিসেবে মনে হয় যে অনেক ক্ষেত্রে আপনি চোরাগলিতে পা হারাবে আপনার। কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আছে যেগুলো সেখানে ক্লারিফিকেশন নাই। এর বাইরে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আমরা এমন অনেক কিছু বিষয়কে এখন দেখতে পাচ্ছি, মেনে নিচ্ছি। ব্যান্ডেডটা আসছে কিন্তু জনগণের কাছ থেকে। কনস্টিটিউশন তো আর আসলে বাইবেল না, কনস্টিটিউশন তো জনগণের একটা সোশ্যাল কন্ট্রাক্ট। ফলে জনগণ যদি চায় যে না এরকম একটা ফেসিবাদী সরকার থাকবে না, জনগণই তো তাদের তাড়িয়েছে। জনগণই এই সরকারকে, প্রিভিয়াস গভর্নমেন্টকে উৎখাত করেছে এবং সেই ক্ষেত্রে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে তার ম্যান্ডেটটা আসলে জনগণের কাছ থেকেই আসছে। সেই জনগণের কাছ থেকে আসাটা আইনি ভাষায় কিভাবে রূপান্তর হবে সেটা আসলে ঘোষণাপত্রে আসতে পারে, এবং সেটি যদি ইন্টারিম গভর্নমেন্ট এখন যারা আছেন তারাই যদি করেন, তাহলে সেই অবস্থানটা খুব পরিষ্কার হয়। মির্জা আব্বাসের একটা মন্তব্য আপনাকে একটু আপনার নিশ্চয় চোখে পড়েছে, সংবিধানকে কবরে দেওয়ার কথা বললে কষ্ট লাগে। আমি ওই পয়েন্টটায় আসছি। আমি ওনাদের ঘোষণাপত্রের লেজিটিমেসির জায়গাটা একটু পরিষ্কার করলাম, কিন্তু
৭২-এর সংবিধানের যে সেটাকে কবরে দেওয়ার কথা যে আলাপ আলোচনাটা উঠছে, সেইটাও এক ধরনের আসলে নানানমুখী প্রশ্ন তৈরি করবে। কারণ পুরো সব কিছুর মধ্যেই যখন আমরা সংবিধানের ম্যান্ডেট খোঁজার চেষ্টা করছি, পুরো শপথ গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছুই হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে হচ্ছে। সংবিধানকে যখন আপনি কবরে পাঠাবেন তাহলে সেটা আপনার ডে 1 থেকে শুরু করার মতো বিষয় হয়ে গেল। তাহলে বিদ্যমান যে সরকার সেটা লেজিটিমেসিগুলো নিয়েও তখন নতুনভাবে প্রশ্ন উঠবে। তাদের এই গত 4 মাস যাবৎ যে সমস্ত কাজ করলেন, যে সমস্ত পরিবর্তন করলেন, সবকটাই কিন্তু আসলে প্রশ্নের মধ্যে পড়ার সুযোগ আছে। সংবিধানকে আমরাও একটা অংশ কিন্তু মনে করেছিলাম যে, যেটা শওকত ভাইয়ের শুরুর কথা তো এসছে, যে এইটা গণঅভ্যুত্থানের সরকার আসলে কিভাবে শপথ নেবে, সেটা তো সংবিধানের অধীনে না নিয়েও পারত। কিন্তু সেক্ষেত্রেও হয়তো সে সময় যারা নীতি নির্ধারকরা ছিলেন তারা হয়তো মনে করেছেন যে সেটার একটা বড় রকমের শূন্যতা তৈরি করবে, এবং অতটা ওই প্রস্তুতি আসলে তো ছিল না। এই অভ্যুত্থান তো আসলে সে অর্থে বিপ্লব বলাটাও মুশকিল, যে পরিকল্পনা করে সরকারকে উৎখাত করা হয়েছে, রাজনৈতিক একটা সেরকম ফোর্স ছিল সেরকম বিষয়টা না। এটা তো আসলে হঠাৎ করে হয়ে যাওয়ার মতো একটা বিষয়, যেটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কোটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হয়েছে। ফলে কনস্টিটিউশনের এখন যে স্কিমটা হাতে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সংশোধনের। ফলে একটা সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, তারা বিভিন্ন দিকগুলো নিয়ে কথা বলছেন এবং দেখছেন। ফেব্রুয়ারি মাসে তাদের রিপোর্টগুলো আমাদের হাতে পাওয়ার কথা অধিকাংশ কমিশনেরই। সেগুলো আসলে আসলে ওই সংশোধনের পথে যাওয়া ছাড়া এই মুহূর্তে নতুন করে কনস্টিটিউশন করার সুযোগ খুব কম। আবার সেই গণপরিষদ লাগবে, গণপরিষদ করে তারপরে আপনাকে আবার সংবিধান তৈরি করতে হবে, পুরো নতুন বোঝাপড়ার একটা ব্যাপার। এই জায়গায় একটা প্রশ্ন রেখে আসলে আমি যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের কাছে। সেটি হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আবার আরেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সংবিধান সংশোধন করতে পারবে কিনা, এবং সংবিধান সংস্কার কমিটির যে চেয়ারম্যান আলী রিয়াজ উনিও বলেছেন যে আমরা সংবিধান কিন্তু সংস্কারও করছি না, লিখছিও না, আমরা শুধুমাত্র কিছু সুপারিশ পরামর্শ দিচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাহলে কতটুকু এই সংবিধানের ব্যাপারে পদক্ষেপ নেবে আপনার কাছ থেকে জানবো। আমরা একটু যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক আপনার কাছে। এই যে বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেটি শওকত ভাই বললেন যে আসলে সরকারও একটা জায়গা থেকে আসলে মনে হচ্ছে যে একটু কনফিউজড, সেই জায়গায় যদি আমরা বলি আসলে জাতীয় নিরাপত্তা, এখনো পর্যন্ত নিরাপত্তা কিন্তু সবচেয়ে বড় 5 আগস্টের পরে আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেভাবে এখনো কাজে আসেনি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই ঘোষণাটা দিল, রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন রকমের মতামত দিচ্ছে, একটা ডিভিশনও তৈরির একটা আমরা আভাসও পাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে অন্তর্বর্তী সরকার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা দূরত্ব, একটা নিরাপত্তা ঝুঁকিতে পড়ছিল। আপনি কি মনে করেন এই মুহূর্তে আসলে কি করা দরকার? ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি আলোচনার অবতারণা করার জন্য। দুই সহ আলোচক আপনারা যে সুন্দর আলোচনা করেছেন, আমার কথাগুলো এর একটি ব্যতিক্রমধর্মী কথা হবে। নিরাপত্তার কথা আপনি বলেছেন, এই প্রসঙ্গে প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ৭২-এর সংবিধান কারা প্রণয়ন করেছিলেন? ৭২-এর সংবিধান প্রণয়ন করেছিলেন যারা 1970 সালে পাকিস্তানের অধীনে, পাকিস্তানের সংবিধানের অধীনে নির্বাচিত হয়েছিলেন তারা। তার মানে বাংলাদেশের জনগণের লেজিটিমেসি তাদের ছিল না, এবং এই সংবিধানটাকে ফেসিবাদ, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রতিপালিত একটি দল, তারা যখন যেভাবে ইচ্ছা এটাকে কাটাছেড়া করেছে। একটা দেহকে ছিঁড়ে টুকরা টুকরা করে সেলাই করা হয়েছে, 16 বার সংশোধন করা হয়েছে। এবং কোথায় মূল সিনেমা হলের একটা এই ছিল, মানে আদেশ দেওয়ার কথা ছিল, হ্যাঁ, মালিকানা নিয়ে, সেখানে দুর্বৃত্ত বিচারকরা, যারা সন্ত্রাসীদের চেয়ে সন্ত্রাসী, বিচারকের নামে কলঙ্ক, এবং এই সাথে কিছু আইনজীবী দুর্বৃত্তরা সেখানে পুরো সংবিধানের কয়েকটা বাতিল করে দিল। জিয়াউর রহমান অবৈধ, স্বাধীনতা অবৈধ। জিয়াউর রহমান অবৈধ মানে স্বাধীনতা অবৈধ। সামরিক শাসন ওই সময় যদি না আসতো, দেশ তো ইন্ডিয়া দখল করে নিত, এটাও অবৈধ। এই যে একটা সংবিধান, সেটা যে
আমি বলবো যে কিভাবে বলছে, ছুঁড়ে ফেলে দিতে বলছে, কোথায়? কবর দিতে। ভালো কথা বলেছো, কবর তো পবিত্র স্থান। আরো যে খারাপ কথা বলে নাই, এটা তো ভালো। কেন কারা বলেছে? বিপ্লবীরা বলেছে, যাদের বিপ্লবের রক্ত দিয়ে আজকে আমরা এখানে বসে আছি। সেই বিপ্লব যদি না করতো, বুড়া সাহেব এখানে আসতে পারতেন না, আপনি আমাকে ডাকতে পারতেন না, শকত ভাই ওখানে বসতে পারতো না, সুন্দর এই স্টুডিওতে আমরা কথা বলতে পারতাম না। বিগত 16টা বছরকে আমরা স্বাধীন ছিলাম। হাসিনা সংবিধানের কথা বলতো না। সংবিধানে কি লেখা আছে পশুর মতো মানুষকে গুলি করে হত্যা করা? সংবিধানে কি লেখা আছে আপনাকে আমাকে দিনের দুপুরে মা বোনের সামনে থেকে দূর করে নিয়ে পায়ে গুলি করে হত্যা করার, বুকে গুলি করা, হত্যা করার? সংবিধান বলছে না, বারবার সংবিধানের কথা বলছে না, ছুঁড়ে ফেলার কথা বলেছে। ভালো বলেছে তারা। যদি কোনো রাজনীতিক বলে থাকেন, আমি বলবো তার রাজনীতিক জ্ঞানের একটু মনে হয় ঘাটতি আছে। তিনি জানেন না 72 সালের সংবিধানটা কিভাবে প্রণীত হয়েছিল এবং কতবার কাটাছেড়া হয়েছে। রাজনীতিবিদ হলেই একেবারে সব হয়ে যায় না, ধোয়া তুলসী পাতা হয়ে যায় না। এটা হলো এক। এখন আসে নিরাপত্তার ব্যাপারটা। আমাদের সামরিক বাহিনীতে আমরা যখন কোনো জায়গা দখল করে রাখি, সেই জায়গা বাধ্য হয়ে পরিত্যাগ করার আগে সেখানে বিভিন্ন জায়গায় মাইন লে করে থাকি আমরা। রাস্তায় মাইন, আপনার ঘরের ভিতরে বুবি ট্র্যাপ, যেখানে সেখানে বুবি ট্র্যাপ, যেখানে মানুষ হাত দিবে বুবি ট্র্যাপ, উপরে তাকাবে বুবি ট্র্যাপ, এই সমস্ত রেখে যাই। এই বিগত 16 বছরে দেশটা কি স্বাধীন ছিল? স্বাধীন ছিল না। এটা ইন্ডিয়া তার একটা পালিত দল দিয়ে এই দেশকে পরিচালনা করত। এটা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আমি আজকে দিবা এই অনুষ্ঠানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে কোনো বিচারক, যে কোনো বিচারপতি, যে কোনো আইনজ্ঞ সাথে আমি এটা লড়তে রাজি আছি, প্রকাশ্য দিবালোকে, নট কোর্টে। এই দেশ স্বাধীন ছিল না। এই 16 বছরে সর্বত্র তারা ভূমি ট্র্যাপ এবং মাইন লে করে গেছে। আপনি হাত দিবেন, আপনার দেহ উড়ে যাবে, আপনি পা দিবেন, এলাকা উড়ে যাবে। সেই জিনিসটাই এখন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে একজন নেতা থাকেন। ইরানের বিপ্লব হয়েছে, আয়াতুল্লাহ খোমেনি পিছনে ছিলেন, শওকত ভাই, এবং তিনি বিপ্লবের পরে একেবারে তার কোম নগরীতে সেই ঘরের ভিতর আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে উনি পরামর্শ দিতেন। লাইন লাইটে আসেন নাই। ফিদেল কাস্ট্রো বিপ্লব হয়েছে, আপনার বিভিন্ন বিপ্লবগুলো দেখেন পৃথিবীতে, তাদের পিছনে একজন নেতা থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো হাসিনা নামক পশু, সে তো মানুষ না, আসলে পশুর চেয়ে খারাপ। যেখানে হাসিনা থাকে শয়তানও থাকে না, হাসিনার দলের লোক যেখানে থাকে সেখানে শয়তানও থাকে না, শয়তান মাফ করে চলে যায়। সে কোনো নেতাকেই রাখতে দেয় নাই। সমস্ত নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে বিনা অপরাধে। অস্বীকার করতে পারবেন? বড়ুয়া সাহেব এখানে, উনি তো হাইকোর্টের, বিনা কারণে আজকে সুখরঞ্জন বালির আপনি যদি সেই স্টেটমেন্ট পড়েন, আজকে প্রত্যেকটা বিচারের যে বিচারপতি যিনি ছিলেন, কি সিনহা, এস কে সিনহার বই যদি পড়েন, এটা কি বিচার হয়েছিল? তাহলে কিসের সংবিধান, কিসের রাষ্ট্র? আজকে এই দরিদ্র দেশ, গরিব দেশ, আজকে আমরা কোনো গরিব মানুষ, মেহনতি মানুষের কথা বলি না। আজকে সকালে যখন আমি একটু হাঁটতেছিলাম রাস্তায়, ছিন্ন বস্ত্রের মহিলারা এই বড় বড় ইট নিয়ে রাস্তার কাজ করছে। দেশ কি স্বাধীন হয়েছে? আপনি আমি হয়তো কোট শুট পরে আজকে এখানে কথা বলছি, আমরা কি তাদের কথা বলছি? আমরা বলছি না। আমাদের সমস্যাটা হলো এখানে, আজকে বাংলাদেশের 50% মানুষ দারিদ্র সীমার নিচে। সমস্ত টাকা, সমস্ত অর্থ, সমস্ত ফরেন কারেন্সি এই হাসিনা তার ইন্ডিয়ার দোসরদের মাধ্যমে দেশ থেকে খালি করে নিয়ে গেছে। আজকে যে সরকার বসেছে, এই সরকারের উচিত ছিল প্রথমেই ডক্টর ইউনূসের মতো একটা বিজ্ঞ, অভিজ্ঞ, উচ্চশিক্ষিত, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব তার সভাসদ রাখা উচিত ছিল, যারা বিপ্লবের সাথে জড়িত ছিলেন এবং যারা দক্ষতা দেখাতে পারবেন, যারা দিনের মধ্যে 10টা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করার ক্যাপাসিটি রাখতে পারেন। সেই স্পিরিটেড লোক তার সংসদে নেই, তার উপদেষ্টা পরিষদে নাই। সেজন্য এই ব্যক্তি একটা বিপদে পড়ে গেছেন। তার উচিত ছিল এই ভূমি ট্র্যাপ, এই মাইন পরিষ্কার করা। আজকে আপনি আসল কথাটি আসেন নাই। সচিবালয়, বাংলাদেশ তো বিক্রি করেছে আমলারা। এই আমলা শ্রেণীটা বাংলাদেশকে ধ্বংসের মূল কারণ। তারা প্রত্যেকেরই বেগম পাড়ায় বাড়ি আছে, এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, নানা ধরনের
আপনার বিলাসী জীবনযাপন তারা। একটা ম্যাজিস্ট্রেট হয়, তার ঘরের তার অফিসের যে আপনি যদি ইন্টেরিয়র ডেকোরেশন দেখেন, একটা পুলিশের ওসির ইন্টেরিয়র ডেকোরেশন ছিলেন, ফকিনির বাচ্চা ওসি হয়েছে, ফকিনির বাচ্চা ম্যাজিস্ট্রেট হয়েছে, 5 আইলের শুটেড ভুটেড তার বিলাসবহুল জীবনযাপন শুরু হয়ে যায়। অথচ এই প্রশাসনটা নিয়ে যাওয়া উচিত ছিল মানুষের ধার দৌড়গোড়ায়। আমি কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, কেন কঠিন হচ্ছে? আমি বিপ্লবের একজন অংশীদার। এই হাসিনা আমার মতো অফিসারকে বিনা নোটিশে আধা ঘন্টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। 30 বছরের চাকরিকে, 30 বছরের পরিশ্রমকে সম্পূর্ণরূপে সে একেবারে অবমূল্যায়ন করে সে বাড়িতে পাঠিয়েছে। এই জন্য কথাগুলো একটু উঁচু টোনে হয়। কেউ যদি বলেন যে কর্নেল সাহেব এত উত্তেজিত হয়ে গেছেন কেন, কর্নেল সাহেবের জায়গায় এসে দেখেন, কর্নেল সাহেব বিপ্লবী কর্নেল সাহেব। আমি সেই বিপ্লবের অংশীদার। আমাদের সেনানিবাসে মিছিল বের করেছিলাম আমি, এবং ঘোষণা দিয়েছিলাম 2রা আগস্ট সেই ফেসিবাদ হাসিনার বিরুদ্ধে, জেনে শুনে যে মৃত্যু আমার সামনে। সুতরাং আমাদের কথা একটু উঁচু গলাই হবে। ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। নিঃসন্দেহেই যারা আসলে বিপ্লবে অংশগ্রহণ করেছে, বিপ্লবীরা নিঃসন্দেহে সেই চেতনা থেকে, বঞ্চনা থেকে এসছে। আমরা আলোচনা করবো, আমরা একটা বিরতি নিচ্ছি, এসিটিভি লেট এডিশনে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন এসিটিভি লেট এডিশন, আলোচনা করছি সংবিধান ও রাজনীতি নিয়ে। আমরা আবারও যদি একটু আসতে চাই শওকত মাহমুদ ভাই আপনার কাছে, আমি আজকে একটু জনাব তারেক রহমানের একটি নীলফামারীতে একটি বক্তব্য একটু কোট করে আপনার সাথে আলোচনাটা করতে চাই, একটু রাজনীতির ব্যাপারে। শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ, অর্থাৎ ভোটের যুদ্ধ, ভাতের যুদ্ধ, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন। আসলে কি সামনে আসলে এটি আমাদের যুদ্ধ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য? সামনের সময়টা কি আসলেই কি রকম? অন্তর্বর্তী সরকারের জন্য না বিএনপির জন্য? বিএনপির জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য। প্রথমে আমি আগের আলোচনাটার একটু রেশে একটু বলতে চাই। সেটা হচ্ছে, যেহেতু একটা কথা উঠেছে যে 72 সংবিধান নিয়ে, এবং ছাত্র নেতারা বলেছেন যে মুজিববাদের কবর রচনা। আমি মনে করি যে এই কমেন্টটা একটা পলিটিক্যাল রেটরিক্স। এটা তারা যে আমরা যেভাবে রিঅ্যাক্ট করছি, এটা বলি না আমরা যে সরকারের হাত ঘুরিয়ে দেব, আসলে তো হাত ঘুরিয়ে দেওয়া না, জাস্ট এটা একটা রেটরিক্স হিসাবে আমি দেখি। আর দ্বিতীয়ত হচ্ছে 72 সংবিধানের বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আছে কি কারণে, যেটা হক ভাই বললেন, 1970 সালে নির্বাচন হয়েছিল, পাকিস্তানের সংবিধান রচনার জন্য কিন্তু গণপরিষদ তৈরি হয়েছিল। সেটা সেই গণপরিষদ নির্বাচিত ছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর যখন বাংলাদেশের সংবিধান রচনার প্রশ্নটি আসলো, তখন ওই গণপরিষদকেই বলে দেওয়া হলো যে এরাই কিন্তু বাংলাদেশের সংবিধান রচনা করবে। তাহলে পাকিস্তান সংবিধান বানানোর জন্য যারা নির্বাচিত হয়েছিলেন, তাদেরকে বাংলাদেশের সংবিধান বানানোর দায়িত্ব দেওয়া হলো। এই কথাটি আমাদের বাংলাদেশ অবজারভারের খুব নাম করা মশহুর এডিটর আব্দুল সালাম সাহেব একটা এডিটোরিয়াল লিখেছিলেন, দ্য সুপ্রিম টেস্ট। সুপ্রিম টেস্ট এডিটোরিয়াল লেখার যেদিন ছাপা হয়েছে সেদিনই তার চাকরি চলে গিয়েছিল, যেহেতু অবজারভারটা সরকারি মালিকানা ছিল। সেই সুপ্রিম টেস্টে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু, ইউ আর গ্রেট লিডার, আপনি দয়া করে গণপরিষদের জন্য নতুন নির্বাচন দেন, পাকিস্তানের গণপরিষদেরকে দিয়ে বাংলাদেশের সংবিধান বানানোটা ঠিক হবে না। এই পরামর্শটা দেওয়ার অপরাধে তার চাকরি চলে গিয়েছিল। অর্থাৎ 72 সংবিধান নিয়ে তখন থেকে এটা প্রশ্নবিদ্ধ ছিল। আমি কিন্তু এটা জানতাম না, আপনার কাছ থেকে আজকে জানলাম। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। এটা অনেকে বলেন না। তো যেই কারণে আমরা আজকে এই 72 সংবিধান নিয়ে প্রশ্ন উঠেছে, মুজিববাদের কবর নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা খুব ইউনিক একটা গণঅভ্যুত্থান। ইউনিক ইন দ্য সেন্স, বাংলাদেশে 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছে বাংলাদেশের জনগণ, বিশ্বের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেসব কলোনি স্বাধীনতা পেয়েছিল, এই স্বাধীনতার প্রাপ্ত দেশগুলোর মধ্যে প্রথম যুদ্ধ করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। সেকেন্ডলি, এই যে গণঅভ্যুত্থানটা হলো, যেই জন্য ইকোনমিস্ট ওয়ার্ল্ডের মানে লিডিং সাময়িকী বর্ষসেরা দেশ বলেছে। কেন বলেছে জানেন? যে সমসাময়িক বিশ্বে পৃথিবীর বহু দেশে আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন সফল হয়নি। আমেরিকার ইউনিভার্সিটিগুলিতে গাজার জন্য হয়েছে, কিন্তু যেই পুলিশ আসলো সবাই সারেন্ডার করেছে। আমাদের ছাত্ররা তো পুলিশ এগুলিকে মোটেও ভয় পায়নি। ভেনেজুয়েলাতে, আফ্রিকাতে, তারপরে এমন অনেক দেশে দেখবেন যে যত আন্দোলন, ইভেন ইন্ডিয়াতে যে কৃষক আন্দোলন হলো, সেই কৃষক আন্দোলনও কিন্তু সফল হয়নি, কিন্তু বাংলাদেশের ছাত্ররা মানুষ পসিবল করেছে।
সেই দিক থেকে ইউনিক। এবং সেটি সাথে আরো যুক্ত করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব ডক্টর গ্রহণ, মোহাম্মদ ইউনূসের দায়িত্ব, এবং ওই ব্যারিস্টার বড়ুয়া যে কথাটি বলেছেন যে পিপলের একটা সভরেন পাওয়ার আছে, সভরেন পাওয়ারটাই হচ্ছে এই সরকারের শক্তি। তারপরে আইনের কথা এটা পরে আসবে। কিন্তু আমি আবার এখানে একটু যুক্ত করতে ইচ্ছেই করছি যে এই অবস্থায় যখন এক বিন্দুতে 5 আগস্টে মিলিত হলো বাংলাদেশ, একটি স্বৈরাচার মুক্ত হলো, তারপরে আবার একটা বিভাজনও আমরা দেখছি রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। এই বিভাজনটা আসলে খুব অস্বাভাবিক নয়, যেহেতু নির্বাচনের মাধ্যমে এখন ক্ষমতা যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই কারণে আমরা যারা এতদিন এক কাতারে আন্দোলন করেছি আমাদের মধ্যে একটা বিভাজন হবে, এটা স্বাভাবিক। যেমন জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে বলছে, ছাত্ররাও বলছে। ছাত্ররাও যেহেতু একটা নতুন পলিটিক্যাল শেপে তারা এগোতে চাইছে, তখন তাদের সঙ্গেও তারাও মনে করছে যে বিএনপি আমার প্রতিপক্ষ হবে, অমুকে আমার প্রতিপক্ষ হবে, সেই কারণে তাদের মধ্যে এগুলো হচ্ছে। কিন্তু এটা আমি মনে করি না জাতীয় ঐক্যকে বিনষ্টকারী বিভাজন এটা। তবে একটা কথা আছে, যদি আপনি রিকনসিলিয়েশনের মাধ্যমে পুনরেকত্রীকরণ, যে বাংলা ভাষায় যেটা বলে, রিকনসিলিয়েশন ছাড়া যদি জাতীয় ঐক্য করতে চান, এটা হবে একটা কাগজে ঐক্য, পেপার মানে ইউনিটি। এটার কোনো বাস্তবে কোনো ভিত্তি নাই যে দুর্গাপূজার সময় সন্ত্রাসী হামলা হতে পারে, এই জন্য সব পলিটিক্যাল পার্টির লিডার একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুললাম, কথা বললাম, এটা জাতীয় ঐক্য আমি মনে করি। রিকনসিলিয়েশনের প্রসেসের মাধ্যমেই কিন্তু জাতীয় ঐক্যটা হতে হবে। যে ঠিক আছে, যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো, কিন্তু জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা এক থাকবো। সেই কারণে আমি মনে করি যে এখনও এটা সেইভাবে শেপ নেয়নি। তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন, বিএনপির সামনে বিপদটা হচ্ছে যে ছাত্ররা নতুন পার্টি করলে সেটা তারা একটা ভোট ব্যাংকের একটা শেয়ার নেবে। জামাতে ইসলামী একটা সেপারেট ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছে, সেপারেটলি করবে। তো বিএনপির দুটো প্রতিপক্ষ তৈরি হচ্ছে, সেই কারণে বিএনপি চিন্তিত, কারণ বিএনপি মনে করে যে তারা নিশ্চিতভাবে ক্ষমতা যাবে। সেকেন্ডলি, দেশের সরকার এখনো একটা সেটেল ডাউন করতে পারছে না, চক্রান্ত হচ্ছে, আগুন, তারপরে মিছিল, সচিবালয়ে ঢুকে যাওয়া, সচিবালয়ে আগুন লেগে যাওয়া, সব কিছুর মধ্যে বিএনপির মধ্যে একটা অস্থিরতা আছে। আর এটা তো স্বাভাবিক, এটা তো কোনো একটা স্বাভাবিক কেয়ারটেকার গভর্নমেন্ট নয় যে 3 মাসের জন্য এসে নির্বাচন দিয়ে চলে যাবে। এটা একটা ম্যান্ডেট নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়, যার মাধ্যমে ফ্যাসিবাদকে স্থায়ীভাবে তারা বন্ধ করতে পারে। সেই জায়গায় এখন দেরি হবে না আগে হবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথায় এটা ফাঁকে ফাঁকে যে অত্যন্ত কঠিন হবে, এই কথাগুলো তিনি বলছেন। বিকজ আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে, সেগুলো অভিযোগ সেটেল করার চেষ্টা করছেন। তারপর আমি বলবো যে সব অভিযোগ কিন্তু বিএনপি অ্যাটেন্ড করছে বলে আমি মনে করি না। 100-1000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার করেছে তারা। তারপরে আওয়ামী লীগের কনস্পিরেসি, যেটা বলে যে প্রেতাত্মারা ঘুরে ষড়যন্ত্র করছে, এটা ডেফিনেটলি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, সে ষড়যন্ত্র করবে, কারণ সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য যে ঐক্যটা দরকার সেটা আমাদের প্রয়োজন। দ্বিতীয়ত, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি কিনা সেটাও কিন্তু একটা জরুরি প্রশ্ন। ধন্যবাদ শওকত মাহমুদ। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার সাথে যে শওকত ভাইয়ের লাস্ট কথাটা, বর্তমান সরকারকে আপনাকে তো প্রশ্ন করেই আসলে আপনার কাছ থেকে গিয়েছিলাম, বর্তমান সরকারকে আসলে সহযোগিতা করছে কিনা, এটি আসলে বড় প্রশ্ন সাধারণ মানুষের জন্য, সব বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জন্য। আর দ্বিতীয়, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি ছিল সেটির উত্তর দেবেনি যে অন্তর্বর্তীকালীন সরকার। এর সাথে আমি যুক্ত করি, সংবিধানের যত সংস্কার আছে সেগুলোর পেছনে আসলে অন্তরায়গুলো কি, কেন পারবে কেন পারবে না? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের সংস্কার করতে পারবে কি পারবে না, সে প্রশ্নটা বুঝতে গেলে আসলে আমাদের একটু দেখতে হবে যে সংবিধানের সংস্কার কারা করতে পারে, কে করে, সাধারণত প্র্যাকটিসটা কি। আমরা বলছি যদি আপনি নতুন কোনো সংবিধান আপনাকে রচনা করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা গণপরিষদ করতে হবে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাদের কাজই হবে কেবলমাত্র সংবিধান রচনা করা। আর যখন একটা সংবিধান রচনা হয়ে যাবে, তখন ইলেকটেড গভর্নমেন্টে যখন পার্লামেন্ট যখন হয়, আবার ইলেকটেড পার্লামেন্টারিয়ানরা কেবলমাত্র তখন সংশোধনের কাজটাই কিন্তু করতে পারেন। এখন প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে, যদি নেসেসিটির কারণে, নেসেসিটির উপরে ভিত্তি করে তিনি যে কোনো বিষয়ে কিন্তু অর্ডিন্যান্স পাশ করতে পারেন, সংবিধানে তাকে সেই ক্ষমতাটা দেয়া আছে। এই অর্ডিন্যান্সগুলো যতগুলো ধরেন এখন এই গত 4 মাসের মধ্যে পাশ হলো, সেটার আসলে ফেট কি,
সেগুলো কি হবে? সেগুলো তো পূর্ণাঙ্গ আইন হিসেবে দাঁড়াচ্ছে না। পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট তাদের প্রথম দিবসের থেকে 30 কার্য দিবসের মধ্যে হচ্ছে সেগুলোকে হয় অনুমোদন দেবেন, নয়তো হচ্ছে যদি অনুমোদন না দেন তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ এইটার ফেটটা কিন্তু আলটিমেটলি সেই নির্বাচিত সরকারের উপরই। ফলে সংবিধান নিয়ে যে আলোচনাটা উঠছে, এটাও তো একটা বিশেষ পরিস্থিতিতে আলাপগুলো উঠছে যে আমাদের প্রয়োজনীয়তার নিরিখেই বিভিন্ন মহল থেকে কিন্তু এই দাবিগুলো করা হচ্ছে যে না, সংবিধানে আমাদের অধিকারের অনেকগুলো বিষয় আছে যেগুলো স্বীকৃতি দেওয়া হয়নি এবং নানান ধরনের বিপরীতমুখী অবস্থান আছে কিছু কিছু। না, বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য সহ এই বিষয়গুলো যদি সংশোধন যদি না হয় তাহলে পরবর্তী যে নির্বাচনটি হবে সেখানে তো আসলে এগুলো আসা সম্ভব কোনো সুযোগ নাই। সেগুলো মানে আসলে পরবর্তী নির্বাচিত সরকারে সে হয়তো করবেন, বা আমরা জানি না যে ওনারা সংবিধান সংস্কার কমিশন আসলে কি পরামর্শ নিয়ে হাজির হবেন ফেব্রুয়ারি মাসে। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষাও করতে হবে। কিন্তু পদ্ধতিগতভাবে আপনার ওনারা যদি পিওরলি যদি আপনি আমাকে কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে কিনা জিজ্ঞেস করেন তাহলে আসলে নেই। কিন্তু যেহেতু একটা বিশেষ পরিস্থিতি, আমরা বলছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে এই সরকার যা করার আছে করছে, কারণ এই সরকারের মূল কাজ তো এই না যে নির্বাচিত সরকারের মতো কাজকর্ম করবে। তাদের কাজের মূল কথা শুরু থেকেই কিন্তু তারাও বলছেন যে আমরা সংস্কারের কাজ করতে এসেছি, সংস্কার করে দেশটাকে গুছিয়ে দিয়ে নির্বাচিত সরকারের হাতেই আমরা দিয়ে আমাদের নিজের কাজে ফিরে যেতে চাই। তো সেক্ষেত্রে আপনার এই যে সংস্কারের প্রশ্নে যখন আপনি একটা অন্তর্বর্তী সরকারকে তার বৈধতা নিয়ে আপনি মেনে নিচ্ছেন, ফলে তাদের করা কাজগুলোকে মেনে না নেওয়াটা তো আবার স্ববিরোধিতার বিরোধিতা। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের কথা বলছে, আপনার কি মনে হয়, আপনি একজন আইনজ্ঞ, আপনাকে যদি বলি এই যে শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের দুই একটা কথাই যে পরিমাণে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন সম্ভব কিনা? এগুলো আসলে ভবিষ্যতের উপরে রাজনৈতিকভাবে কি সমঝোতার মধ্যে আমরা আসতেছি সেগুলোর উপর ডিপেন্ড করবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই যে সাহায্য করার কথা যেটা আসতেছে, আমরা সহযোগিতা তাদেরকে করছি কিনা, এই সহযোগিতা তো আসলে জনগণের সহযোগিতা, সেটা কিভাবে আসবে সেটা আসলে মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপই সাকসেসফুল হবে না। সচিবালয়ে যে ঘটনা ঘটছে, আমরা দীর্ঘদিন ধরে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আমরা বলেছি, আপনি পুলিশ যদি আসলে কোনো রকমের কোনো কিছু ব্যত্যয় ঘটে তাদেরকে আমরা খুব সহজেই ধরতে পারি। আমি নিজেই অনেক পুলিশের বিরুদ্ধে মামলা করেছি, এমনকি জেলে ঢোকানোর মতো ঘটনাও ঘটেছে তাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের কারণে। আমলাদের ধরা যায় না, আমলাদের টাচ করা যায় না, আমলাদের টাচ করলে হচ্ছে আগুন জ্বলে। এবং খুব ইন্টারেস্টিং বিষয়, আমার এক সাংবাদিক বন্ধুর একটা লেখা থেকে দেখলাম ফাইলের সাথে একটা কুকুরও পড়ে গেছে সেখানে। কুকুর গেল কীভাবে সচিবালয়ের ওই জায়গাতে, কীভাবে? অনেকগুলো বিষয় আছে আসলে, এই ক্লু ধরে আগালো অনেক মোটিভগুলো বোঝা যাবে। অনেকে আবার গুজব ছড়াচ্ছে বরিশালে সব সচিবালয়ের কাগজপত্র পাওয়া গেছে, সেটা আবার ফেক নিউজ হিসেবে অনেকগুলো পত্রিকা আবার ফ্যাক্ট চেক করে সেগুলোকে আবার বলে দিয়েছে। কুমিল্লাতে গতকাল রাত্রে পুরো বাজার পুরো ছাই হয়ে গেছে। সেরকম ধরেন স্বাভাবিক আগুন লাগার বা নিয়মিত আগুন লাগার একটা ভিন্ন একটা আসপেক্ট আছে। তো সেই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি খেয়াল করেন যে প্রেসার তো আছেই, গভর্নমেন্ট বারবার করে এই আমলারাই আসলে করবে শেষ পর্যন্ত, ওদের হাত দিয়েই তো যাবে ফাইলগুলো। এখানে আসলে মেজর কতগুলো শিফটিং এর ব্যাপার আছে, চেঞ্জের ব্যাপার আছে, আপনার ডিসি নিয়োগ থেকে শুরু করে সবগুলো জায়গাতে যে রিশাফলগুলো হয়েছে, এগুলোর কারণে তাদের সেটআপে তো আসলে কিছুটা পরিবর্তন এসছে এবং তাদের অনেকগুলো ডিস্টার্ব হয়েছে তাদের কাজের মধ্যে। সেই জিনিসটাকে মেনে নেওয়ার পরিবর্তে আসলে তারাই সহযোগিতা করছেন না, সেটাই তো দাঁড়াচ্ছে। এটাকে ডিল করতে গেলেও আসলে পলিটিক্যাল একটা ঐক্য দরকার। রাজনৈতিক দলগুলোর যদি ঐক্য না থাকে তাহলে এদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। যেটা শওকত ভাই বলছিলেন যে বিগত সরকারের পতিত সরকারের যে প্রেতাত্মা রয়ে গেছে, প্রেতাত্মা আসলে কারা? প্রেতাত্মা শুধু কেবলমাত্র পলিটিশিয়ান না, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে যেসব সুবিধাভোগীদেরকে তারা সেট করে গেছেন সেগুলো তো আসলে সে অর্থে চেঞ্জ হয়নি। বিভিন্ন পোস্ট হোল্ড করতেন এরকম আমাদের জানাশোনা পরিচিত অনেককেই দেখছি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত, বিভিন্ন মিনিস্ট্রির আইনজীবী হিসেবে কাজ করছেন এখনো, যারা আগের আমলের সচিবরা বেশিরভাগই রয়ে গেছে এবং তারা তাদের স্বার্থ অনুযায়ী কিন্তু কাজ করছে। এখানে নিয়োগে যেই হাতাহাতির ঘটনা ঘটেছিল সেই কমিটি গঠন সুপারিশ করেছে শাস্তির, সেটিও কিন্তু হয়নি। এখানে কি মানে সাহিত্যের ভাষায় এটাকে বলে রক্তবীজের ঝাড়, স্বৈরাচারীরা রক্তবীজের ঝাড় রেখে যায়, তারাই বলে অন্য সব জায়গায় হাত দেওয়া যতটা সহজ, এই
আমলাদের হাত দেওয়ার কিন্তু মানে সেই শুরু থেকে এখন পর্যন্ত আমলাদের এটার পেছনেও কিন্তু বিগত সরকারের অবদান আছে। কারণ আপনি যেই ছোট দেশ, সেই দেশটা পরিচালনা করার জন্য আমলার সাইজ কত বড় হওয়া দরকার সেটা নিয়ে আলোচনায় আসা দরকার। এত বড় আমলার সাইজ আমার আসলে দরকার আছে কিনা। অপ্রয়োজনীয় অনেক খরচ বাড়িয়েছে, পদ তৈরি করেছে তাদের রাজনৈতিক নেতাদেরকে পুনর্বাসন করার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার, এই জায়গাগুলোকে কাটিল করা প্রয়োজন। ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আসতে চাই আবার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আপনার কাছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আলোচনায় জনাব ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং শওকত মাহমুদ দুজনই বলেছেন, জাতীয় ঐক্য গঠন কমিশন হবে 31 তারিখে এবং 1 তারিখ থেকে ফাংশন করবে, সেটার চেয়ারম্যান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই কাজ হবে রাজনৈতিক দলের সাথে আসলে জাতীয় ঐক্য গঠন, যেখানে আমলা, পুলিশ, অন্যান্য জায়গা আপনি যেটি এর আগে উল্লেখ করেছেন আমলাদের, এরা যখন সরাসরি উপদেষ্টারাই বলছেন যে আসলে অসহযোগিতা করছে, সহযোগিতা করছে না, সেই জায়গা থেকে আসলে এই জাতীয় ঐক্য গঠন কমিশন কতটা ফাংশনাল হবে? দেখুন, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, শক্তের ভক্ত নরমের জম। প্রবাদ বাক্য গেল কিন্তু শত শত বছরের টেস্ট অ্যান্ড ট্রায়াল দিয়ে এগুলো করা হয়েছে। আমলা ছাড়া কি দেশ চলবে না? সেটিও তো প্রশ্ন। একেবারেই সহজ, কিছুই না, পরিশ্রম করতে হবে। আমলাদের মধ্যে কি ভালো নাই? হ্যাঁ, অবশ্যই ভালো আছে। যে জ্যোতি বড়ুয়া বললেন যে বিশাল এস্টাবলিশমেন্ট করে ফেলেছে, যেখানে 3 জনের কাজ হলেই হয়ে যায়, সেখানে তারা 10 জন তাদের নিজের ইচ্ছা মতো করে টিওইন বানিয়েছে, টেবিল অফ অর্গানাইজেশন যেটাকে বলা, অর্গানোগ্রাম তৈরি করেছে। যেখানে একটা থানার মধ্যে একজন ওসি থাকার কথা, সেইখানে পদ বাড়িয়ে অনেকগুলো করা হয়েছে, ওসি তদন্ত, মূল ওসি অপারেশন, আবার কি করা হয়েছে এসপি আবার একজন নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো হলো কি জনগণের টাকা লুটপাট করার সিদ্ধ হস্তে এই কাজগুলো করেছে। আপনি স্ট্রেট ওয়ে, আমরা একেবারেই যদি রাগের বশত হয়তো আমলাদের বিরুদ্ধে টোটালি বলে ফেলি, কিন্তু দেয়ার আর গুড আমলাস, দেয়ার আর মেনি হু আর নট সাপোর্টিং দিস এজিটেশন। আমরা তাদেরকে নেব আর বাকিগুলোকে ফায়ার করে দিব। ফায়ার করে 10 জনের কাজ একজনে করবেন, কিছুদিন অপেক্ষা করতে হবে, নতুন নতুন রিক্রুটমেন্ট করা হবে, দরকার হয় এখানে মিলিটারি সাহায্য নেওয়া যাবে। কারণ বাংলাদেশ তো ম্যাক্সিমাম টাইম তুরস্কের এরদোয়ান যেটা করেছেন, এরদোয়ান করেছেন, হাজার হাজার আমলা বরখাস্ত করে দিয়েছে, দেশ চলেছে না। মিলিটারি সাহায্য নিব, প্রয়োজনে ভালো ভালো লোকদেরকে বসাবো, ভালো দেশ চলবে। সেখানেই একটা সিদ্ধান্তের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন ডক্টর ইউনূস কত শক্তিশালীভাবে সে সিদ্ধান্তটা গ্রহণ করবেন এটা নির্ভর করে তার। এখন আসুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো কারণে কি মনে হয় যে দুর্বল? অবশ্যই দুর্বল আমি বলবো, কেননা তার সাথে এক একজন যারা আছেন, মোস্ট অফ দ্যাম ডু নট হ্যাভ ব্যাকগ্রাউন্ড অফ এনি পারফর্মিং দ্য রেসপন্সিবিলিটি অফ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। তারপরে বয়সের একটা ব্যাপার আছে, মানুষের তো চাকরি কিংবা কার্যক্ষমতার একটা নির্দিষ্ট বয়স থাকে, তো বাংলাদেশের জন্য তো সেটা আবার আরেকটা বিষয়। ইউরোপিয়ান হলে কোনো অসুবিধা নাই, তাদের আল্লাহ তৈরি করেছেন ওইভাবে, তারা ওই আবহাওয়ায়, ওই খাওয়া দাওয়ায় তারা 80 বছর 90 বছরেও দায়িত্ব পালন করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু তা নয়, আমরা আবহাওয়াটা হলো ভিন্ন প্রকৃতির, হিউমিডিটিতে ভরপুর। তো সুতরাং মানুষের কার্যক্ষমতা, এখানে অনেক লোক আছে বিপ্লবের সাথে যারা জড়িত ছিলেন, আছেই, তাদের থেকে স্পিরিটেড কিছু লোক অবশ্যই তাকে বদলাতে হবে। বদলানোর দরকার নেই, যারা আছেন থাকুক। একজনের উপরে কি ভোরের উপর কি যেন একটা কথা, শাকের উপর শাকের আটি, কি জানি গোদের উপর শাকের আটি। এখন নাহিদ কিংবা যারা যারা ছাত্র নেতা ছিলেন তাদেরকে যদি 4-6টা মন্ত্রণালয় চালাতে হয়, আমাদের যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম অত্যন্ত ভালো মানুষ, আমি শ্রদ্ধার আমার একজন পাত্র, ব্রিগেডিয়ার সাখাওয়াত আমার প্রিয় পাত্র একজন, কিন্তু তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে। এই কাপের মধ্যে যদি আপনি 1 কেজি পানি ঢালেন, পানিটা উপচে পড়ে যাবে। এর কথা আমি বলছি। আজকে এই টকশোতে দেখছেন যারা, জেনারেল জাহাঙ্গীর বলেন আমি চাইছিলাম কৃষি মন্ত্রণালয় আমার দিয়ে দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। এক একজনের ঘাড়ে 4টা 5টা করে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় তো একজনের পক্ষে চালানো কঠিন। এই জায়গায় আমলারা হাত দিছে, আমলারা যা ইচ্ছা তা তৈরি করতেছে। প্রথমে 3 জনের কমিটি বানায় নিয়ে আসে মন্ত্রীর কাছে, ফাইল উত্থাপন করে, স্যার এটা সাইন করে দেন, না বুঝে সাইন করে দেয়, পরের দিন বলে স্যার 3 জনে হবে না, এটা 7 জন লাগবে। এই যে আমলাতন্ত্র, তারা যে কি জিনিস, এখান থেকে বের হওয়ার উপায়টা কি আসলে? অবশ্যই অনেক একটা গবেষক একটা করুক, আমাদেরকে একটা টিম করে দেখ, আমরা বের করে দেব। অনেক উপায় আছে,
ইফ দ্যার ইজ এ প্রবলেম দ্যার ইজ ওয়ে। এটি তো দুনিয়ার নিয়ম। এমন কোন কিন্তু দিন তো 5 মাস তো হয়ে গেল, আর কত? আমাদের তো তারা বেশি ধৈর্যের ভাত ভেঙে ফেলছে মানুষের। ডক্টর ইউনূসের মতো একটা নরম মনের মানুষ, উনি তো কাউকে গালি দিতে পারেন না, কঠোর হতে পারেন না, কিন্তু শাসক হলে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে শাসনও করবেন সোহাগও করবেন, কিন্তু উনি সোহাগ করতেছেন, শাসন তো করছেন না। এখানে হলো সমস্যা। স্যারকে আরো একটু কঠোর ভাবে আরো কিছু শক্তিশালী লোককে নিয়ে ন্যাশনাল রিকনসিলিয়েশন মাস। আরেকটা কথা বলে নেই, জাতীয় বিভাজন করার জন্য কিন্তু আমাদের প্রতিবেশী দেশ উঠে পড়ে লেগেছে। শওকত ভাই যে সরল সহজ সমীকরণ দিলেন, এটা আসলে আমি একটু দ্বিমত পোষণ করি শ্রদ্ধার সাথে। আমাদের বুঝতে হবে ইন্ডিয়া এমন একটা দেশ, প্রতি সেকেন্ডে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। প্রত্যেকটা দলের ভিতরে তাদের এজেন্সি ঢুকিয়ে দিয়েছে। না হলে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, এখন অনেক পলিটিক্যাল পার্টি সেই ভাষাই কথা বলতেছে। এখন আবার রাজাকার আলবদরের কথা রান্না হচ্ছে দেশে বিভাজন তৈরি করার জন্য। আমার গলাটা একটু খারাপ, মাফ করে দিবেন। এই রাজনৈতিক বিভাজনটা নিয়ে আসলে বিরতির থেকে ফিরে এসে এটা অবশ্যই রিকনসিলিয়েশন করতেই হবে। ধন্যবাদ। আমরা যাচ্ছি লেট এডিশনের আরেকটা বিরতিতে, সাথে থাকুন। দেখছেন এসিটিভি লেট এডিশন, আলোচনা করছি সংবিধান ও রাজনীতি নিয়ে। আসলে যেখান থেকে গিয়েছিলাম সেখানে একটু দিয়েই আবার আলোচনাটা শুরু করতে চাই। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, আপনি যেটি বলছিলেন যে এই যে বিভাজনের রাজনীতি যেটি শুরু হয়েছে, সেটির আসলে ভবিষ্যৎ কি, আমাদেরকে কোথায় নিয়ে যাবে? যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে নতুন স্বপ্নের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, সেটি বিনির্মাণ কি সম্ভব হবে এই বিভাজন যদি অব্যাহত থাকে? 4 মাসে এসে বিভাজনে পড়েছি আমরা, 5 মাসে এসে আসলে ভবিষ্যৎ কি? দেখুন, আমি গতকাল টিএসসিতে আমাকে একটা ছাত্র এবং শিক্ষকদের একটা মিটিংয়ে, সম্মেলনে আই ওয়াজ ইনভাইটেড দেয়ার। আমি কথাগুলো বলেছি, ঐক্যের কোনো বিকল্প নেই। একটা পরিবার ধ্বংস হয়ে যায় যদি মতভেদ সৃষ্টি হয় সামান্য কারণে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় এবং দেখেন সন্তানরা অমানুষ হয়ে যায়, তখন আর মানুষ থাকে না, এক একজন এক এক দিকে চলে যায়। একটা দেশ রক্তের সাগরের উপর দাঁড়ানো দেশ। আমাদের রাজনীতিবিদদের উচিত একটু ধৈর্য ধারণ করা, একটু সমীহ করা, রক্তকে শ্রদ্ধা জানানো, শহীদদের শ্রদ্ধা জানানো। এখনো 30 থেকে 40 হাজার মানুষ নির্মমভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আহত। তাদের চিকিৎসার সঠিক ব্যবস্থা আমরা করতে পারিনি। সেই দিকে একটু শ্রদ্ধাবোধ থাকা উচিত। ডক্টর ইউনূসের মতো লোকের প্রতি তাদের একটা সম্মান জানানো উচিত। এইটুক যদি করতে পারে, তাদের 1-2 বছর ধৈর্য ধারণ করা। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন। ডক্টর ইউনূসের উচিত সব রাজনৈতিক দলকে আবার ডাকা, তাদের নেতৃত্বে একত্রিত করে ডাকা, যেটা ডেকেছিলেন কিছুদিন আগে, এবং তাদেরকে মোটিভেট করা। এবং এই ঐক্য ছাড়া আপনি কখনো রিকনসিলিয়েশন করতে পারবেন না। এই আবার দেশে সেই গৃহযুদ্ধের অবস্থা লাগবে কিভাবে জানেন? ওই যে বললাম, বুবি ট্র্যাপ মাইনফিল্ড রেখে গেছে। হাসিনা সেখানে আশ্রিত, তার দলের সব নেতারা সেখানে আশ্রিত। তারা ইন্ধন যোগাচ্ছে, পলিটিক্যাল পার্টির নেতাদেরকে ফোন করে বলছে, আপনি এটা বলেন, আমরা আপনাকে ভোট দিব, আমাদের আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়বে আপনাদের জন্য, আপনারা যদি এটা বলেন। সেই কাজটা এখন হচ্ছে। জামাতের আমির বলছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আসলে কি ক্লোজড? দেখুন, শয়তান তো, শয়তানকে ক্লোজ করা যায় না। ভালো মানুষ ঘুমায়, চোরেরা ঘুমায় না, ডাকাতরা ঘুমায় না। উনি যেটা বলেছেন, পুরো জাতির উচিত আওয়ামী লীগকে চিরদিনের জন্য এদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া। কেননা তারা যে অপরাধ করেছে, পৃথিবীর ইতিহাসের নাজিরাও এত অপরাধ করে নাই, হিটলারও এত অপরাধ করে নাই। হিটলার নিজের দেশকে বিক্রি করে দেয় নাই অন্যের কাছে, করেছে। কোন দেশকে এরকম দেখাতে পারবেন না যারা নিজেদের দেশকে অন্য দেশের হাতে বিক্রি করে দেয়। সুতরাং এই দলটাকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত, এবং যদি কেউ ভালো থাকে তওবা পরে নতুন দলে যোগদান করতে। কিন্তু নিষিদ্ধের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো তো একমত হতে পারে। এখানে ডাল মে কুচ কালা হ্যায়, ওই ভোট পাওয়ার জন্য, তাদের এই সুপ্ত ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য যে আওয়ামী লীগের ভোটগুলো যদি আমরা পাই। আওয়ামী লীগ তো এখনো স্বীকারই করেনি যে তারা অন্যায় করেছে। একটা কি বিবৃতি দিয়েছে? একটা লোক বলেছে আমরা অন্যায় করেছি। আজকে যদি
2000 শহীদ হয়ে থাকে, 2000 লোককে হত্যা করার জন্য একজন করেও যদি হয়, তাহলে 2000 লোককে গ্রেফতার করা উচিত ছিল। 2000 নেতাকে যদি 2 জন করে হত্যাকারী হয়, তাহলে 4000, 3 জন হলে 6000 অ্যারেস্ট হয়েছে, কিছুই তো হয়নি। সুতরাং আমরা এই রক্তের সাথে গাদ্দারি করলে চিরদিন এই দেশটাকে আবার অন্ধকারের জন্য ফিরে। ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। যেটি আমি একটু শওকত মাহমুদ ভাই আপনার কাছে আবার আসতে চাই, যেটি বলছিলেন যে এই যে জুলাই বিপ্লবের শহীদ যারা, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করি তাহলে আমাদেরকে আসলে আমাদের মুক্তি মিলবে না। এই যে রাজনৈতিক দলগুলো আসলে এখন এটি বলাই হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের দিকে তারা দিচ্ছে, তারা বিচারের দিকেও নেই, তারা বলছে যে বিচারের দিকেও নেই, সংস্কারও শুধুমাত্র নির্বাচনের জন্য প্রয়োজনীয় যতটুকু সংস্কার ততটুকু সংস্কারই চাচ্ছে। এটি রাজনৈতিক দলের অবস্থান। আরেকটি বিষয় আবার আপনার কাছ থেকে আমি জানতে চাইব, এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে 3 বার বসেছে, সেটি রাজনৈতিক ব্যাপারে না, বিভিন্ন সংকট যখন এসছে, ভারতের সংকট যখন এসেছে, রাষ্ট্রপতি অপসারণ যখন এসেছে, সংকটকে কেন্দ্র করে এই রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এই দূরত্বটাই কি আসলে এই কারণ যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকেই বেশি তারা দিচ্ছে? একটু সরকারের সঙ্গে সম্পর্কের কারণে নয়, তারা মনে করে যে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে ছিল, তাদের দ্রুত ক্ষমতায় যাওয়া উচিত এবং ক্ষমতার শেয়ার করা উচিত তাদের, এরকম মনে করে। প্রথমে আমি বলবো যে রাজনৈতিক দলগুলো কিন্তু এই যে একটা গণঅভ্যুত্থান হলো, এটা একটা অরাজনৈতিক গণঅভ্যুত্থান হয়েছে। অরাজনৈতিক গণঅভ্যুত্থান মানে রাজনৈতিক দলগুলোর কিন্তু মালিকানা আছে, কিন্তু সরাসরি আপনি দাবি করতে পারছেন না এই গণঅভ্যুত্থানটা আমি করেছি। অংশগ্রহণ ছিল। ইন্টারেস্টিংলি বাংলাদেশের যত বড় গণঅভ্যুত্থান বলুন বা যুদ্ধ হয়েছে, শুরু করেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু এন্ড গেম এটা অরাজনৈতিকভাবে হয়েছে। যেমন 69-এর গণঅভ্যুত্থান কিন্তু কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি। মাওলানা ভাসানী শুরু করেছিলেন যে শেখ মুজিবের মুক্তির জন্য, এটা ব্যাপকভাবে জনতার মাঝে ছড়িয়ে গেছে। 71 সালে যখন মুক্তিযুদ্ধের ঘোষণা, যেটা কোনো রাজনৈতিক ঘোষণা ছিল না, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন আর্মি অফিসার দিয়েছিলেন। পলিটিক্যাল লিডারদের দেওয়ার কথা ছিল, দিতে পারেননি, এটা দিয়েছেন আর্মি অফিসার। 75-এর 7ই নভেম্বরের যে বিজয় ছিল, এটা কোনো পলিটিক্যাল পার্টি ক্লেম করতে পারবে না যে জাতীয় বিপ্লবের জন্য আমরা। ইভেন আপনি যদি 90-এর গণঅভ্যুত্থান রাজনৈতিক গণঅভ্যুত্থান হয়েছিল এবং সেটার রাজনৈতিক মালিকানা ছিল। আপনি যদি শেখ হাসিনার, এই স্বৈরাচারী শেখ হাসিনার যে বিদায় পর্বটি লক্ষ্য করেন, একটা সফল আন্দোলন হয়েছে, সরকার প্রধান পালিয়ে গেছে। আমরা কি দেখতাম যে কেউ একজন এসে রেডিও টিভিতে ঘোষণা করছে যে এই ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে গেছে। কেউ ঘোষণা দিল না। কে ঘোষণাটা দিল? সেনাপ্রধান। বিকজ প্রেসিডেন্টও বলছে না যে শেখ হাসিনা পালিয়ে। সেনাপ্রধানের ঘোষণা দেওয়ার তার মানে যৌক্তিকতা কি? হু ইজ হি? সে তো একটা গভর্নমেন্টের একটা বেতনভোগ কর্মচারী, কথার কথা। সে তো গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল না, যদিও ছাত্র জনতার উপর নির্যাতন চালাতে তারা অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু সেনা প্রধানের ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে যে আসলেই শেখ হাসিনা পালিয়ে গেছে, এবং তখন বিশ্বস্ততার একটাই তাইলে কোন রাজনৈতিক দল যদি ও গণঅভ্যুত্থানের মালিকানা থাকতো, তাহলে সরাসরি টিভিতে গিয়ে বা জনসমক্ষে দাঁড়িয়ে বলতো, যেমন আমরা 6 ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা বলেছি যে স্বৈরাচার এরশাদ পদত্যাগ করেছে, আসুন সবাই নেমে আসে, এরকম ঘোষণা হয়। সো এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা দুঃখবোধ যে মানে পরিণতিটা তারা করতে পারে। যাই হোক, এখন সরকারের সঙ্গে তাদের একটা দূরত্ব আছে, এটা দূরত্বটা আরো বাড়বে। সংবিধান বা যত সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে যে প্রধান উপদেষ্টা একটা ঐক্য কমিশন করেছেন, এই কমিশন যখন সমস্ত রিফর্মের প্রপোজাল গুলো সামনে নিয়ে আসবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়লগ শুরু করবে, তখন দেখবেন যে আরো বিবাদ বেড়ে গেছে। কারণ কেউ বলবে যে হ্যাঁ, আমি 2 মেয়াদের প্রধানমন্ত্রী মানি, উচ্চ কক্ষ মানি, কিন্তু আমি কিন্তু আর 70 অনুচ্ছেদ আমি মানব না। তাহলে সরকার কি করবে? সরকারের সামনে একটা সমস্যা হচ্ছে যে সরকার যে কোনো বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু সংবিধান সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ জারি করতে পারে না, কারণ সেগুলো এখনো বলবৎ আছে। এগুলোর উপরে কোনো সরকারের অধ্যাদেশ জারি, তাহলে সরকার কি করবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের কাছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে বলেছে যে প্রথমে যে নির্বাচন হবে
সেই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টটা গণপরিষদ হিসাবে বিবেচিত হবে, যারা প্রথমে সংবিধান প্রণয়ন করবে এবং গ্রহণ করবে, দেন তারাই ইলেকটেড পার্লামেন্ট বা ইলেকটেড গভর্নমেন্ট হিসাবে ট্রিটেড হবে। তার মানে আগে আপনাকে সংবিধান তৈরি করে নিতে হবে বা সংস্কার করে নিতে হবে। তা না হলে যদি রাজনৈতিক দলগুলো রাজি না হয়, তাহলে কিন্তু আমি মনে করি এই বিভাজন এটা একটা চরম আকার ধারণ করবে। ধন্যবাদ শওকত মাহমুদ। যেটি বলছিলেন শওকত ভাই, এই যে বিভাজন যেটি এখন সামান্য বিভাজন, সেটি চরম আকার ধারণ করবে। আমরা যদি আপনার কাছে আরও জানতে চাই, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আগামীকাল ঘোষণা করার কথা, যেটি এর আগে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার প্রস্তাব ছিল রাষ্ট্রপতির পদত্যাগের সাথে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, প্রত্যেকটা জায়গা থেকে কেমন যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটু পিছু হটতে হচ্ছে। কেন? আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো আগের মতো গুরুত্ব দিচ্ছেন আপনার কাছে মনে হয়? এটি শুনেই আসলে শেষ করবো আজকে। দেখুন, আমার কাছে মনে হয় যে দূরত্বের বিষয় না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধি তো সেখানে উপদেষ্টা হিসেবে আছেনই, ফলে তাদের সার্বক্ষণিক উপস্থিতি তো হচ্ছে তাদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে। কিন্তু উপদেষ্টারা আবার বলছেন যে আমরা এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেই, আমরা যেহেতু উপদেষ্টায় আছি। সেটা তো ডেফিনেটলি, সেটা তো এখন তারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তাদের রুটসটা তো ওখানেই, তাদের ভ্যালিডেশনটা তো ওখান থেকে আসে। তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে না থাকতো, তাহলে এই ৩ জন তো উপদেষ্টা হওয়ার অন্য কোনো যোগ্যতা রাখেন না। ফলে ওটা নাই বললেও আসলে ওই কানেকশনটা তো কোনোভাবেই লুজ হয়ে যায় না, ওটা থাকে। যেভাবে পিছু হটার ব্যাপারটা ভাবছেন আপনি, সেটা তো আসলে ধীরে ধীরে কিছুটা জায়গায় যখন আপনি প্র্যাকটিক্যালিটিটা চিন্তা করবেন, যে আপনার একটা হচ্ছে রাজনৈতিক দলের কাছে, রাজনৈতিক দলের বলা হয় যে রাজনৈতিক দলগুলো এখানে অবজেকশন দেওয়ার কারণে আসলে এই জিনিসগুলো, সেগুলো কিছুটা তো হতে বাধ্য, কারণ হচ্ছে অভিজ্ঞতা একটা ব্যাপার। আপনি যেটা হক ভাইও কিছুটা বলছিলেন যে ভালো আমলাও তো আছে, আমরা যখন ওভারঅল আমলার জায়গাটাকে যখন ক্রিটিসাইজ করছি, তখন তিনি কিন্তু আবার একটা জায়গায় চিন্তা করছেন যে ভালো আমলাও তো আছে, আপনার আমলা তো লাগবে, কাজ করাতে হবে তাদেরকে দিয়ে। আবার এটাও বলেছেন যে আমলা না হলেও কাজ করানো যাবে। তো আমি ধরে নিচ্ছি হচ্ছে যে আপনার যাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন তার প্র্যাকটিক্যালিটির জায়গাটা চিন্তা করতে হবে, এরকম যে শিক্ষার্থীরা তাদের একটা শুভ চিন্তার জায়গা থেকে যে ভাবনাটা ভাবছে আর যে ব্যক্তি কাজের মধ্যে আছে, দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য কাজ করে। ওই পার্থক্যের জায়গায় কিছুটা দূরত্ব, কিছুটা মনে হতে পারে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই দূরত্বটা আমার কাছে মনে হয় যে সেটা কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় দূরত্ব। সেইটা সবকটার ধরেন দাবি যদি আপনাকে মেনে নিতে হয়, তাহলে তো আসলে এই সরকারের আলাদা স্বাতন্ত্র বলে কিছু থাকবে না, তারা কাজও সে অর্থে আসলে করতে পারবে না। মূল যে জায়গাটায় আমাদের আর একটু ভাবনা চিন্তা করা দরকার, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হক ভাইয়ের কথাগুলো শুনতে শুনতে আমি নিজেও আসলে কিছুটা কনফিউজ হচ্ছিলাম যে কোনো ক্ষেত্রে খুবই বৈপরীত্য দেখা দিচ্ছে, আপনার লজিক্যাল ফ্যালাসিও কিছুটা মনে হচ্ছিল। আমি ছাড়া বাকি সবাই খারাপ, এই নীতিগুলোর থেকে একটু বের হয়ে আসা। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। ধন্যবাদ শওকত মাহমুদ ভাই, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, সবাইকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে এসটিভির লেট এডিশন। লেট এডিশন পুনঃপ্রচারিত হয় প্রতিদিন সকাল ৮টায়। দেখার জন্য আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে।